সার্জিস আলম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না। মানে আমরা যা দেখছি আর কি, আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি। খালেদ খুবই ভুল করছেন, কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন, পরিচিত হন। এগুলো ঠিক না। ডেমাগগদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না। এগুলো ডেমাগগি। আপনি এর যদি সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব। আপনি যাদের কথা বলেন, যে সমস্ত পার্টি, তাদের অনেক মিস্টেক আছে, এখনো মিস্টেক আছে। আপনি সেই মিস্টেকগুলো ধরে কথা বলেন। আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি, দখলদারিত্ব কি বন্ধ হয়েছে? তার উপরে কি তারা কথা বলছে? অথবা তাদের এরকম আরো যে সমস্ত মিস্টেক আছে, আমি শুধু বিএনপি বলছি না, সবাইকে মিলে, কারণ আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবে। রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক, যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন, সেই জায়গাটা ধরিয়ে নেবেন। কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো, একেবারেই পপুলিজম হলো। কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে, সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স, আর আপনি কি বললেন? দুটো কন্ট্রাডিক্ট করছে ডাইরেক্টলি। মানুষ তো কনফিউজ হবে। আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন, তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত। মানুষ মনে করতে পারতো হ্যাঁ, এই ছেলে, তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক, সে বোঝে, সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে। কিন্তু আমি আপনাকে বলে রাখছি, আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি, এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি। কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরে তেমন বোধ হবে, এরকম করে বলবে না। ফলে কি দাঁড়াবে? তার বক্তব্য অনেকটা টপড আউট হয়ে যাবে। আমি এটা মনে করি এরকম, এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি। আপনি এরকম করে এমনিতে ধরেন, যেমন আমি ব্যক্তিগত অর্থ ফাঁসি ঠিক সাজা হিসেবে, কিন্তু সেই বিতর্ক পাচ্ছি এখানে। আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য থেকে শাস্তি পেতেই হবে। এই কথা যদি আমি বলি, কেউ আমার সাথে বিরোধ করবে না। কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও, তারপরে ভোটের কথা বলবে, তুমি ভোটের কথা বলতেই পারবে না, এই কথা তো বলা যায় না। এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে চাই, আপনি ডেমাগোগির কথা বলছিলেন। এখন আমরা তো যাদের বয়স 50-এর উপরে, তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি, মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি। সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু অনেক পলিটিক্যাল রেটরিকও ছিল। আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন। তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে, যেখানে ওরা হিরো, ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না? মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না? আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না, তার জন্য নিষেধ করছি না। কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিকটেট করতে পারেন যে তার ফাঁসি দিতেই হবে? আপনি কি ডিকটেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে? বলতে পারেন না। তাহলে আপনি আনসার্টেনিটির মধ্যে পড়ে গেলেন না, কবে নির্বাচন করবেন, 5 বছর পরে? আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন, আপনি কি মনে করেন যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি, সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই বলা হয়েছিল, শেখ হাসিনাও সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন। তো এইটা কি অনেকটা সেরকমই, মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে, আপনি কিভাবে দেখেন প্রফেসর নিউটন ডিকটেট করার প্রসঙ্গটা তুলেছেন? শাহবাগে সামান্য একটু পরে আসছি। আমি প্রথমে বলি কি, এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন, আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন, আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করলাম। এখন আমি সার্জিস আলমের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে, আমি একটু বলি কি, আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি। তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি, আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি, সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না, এগুলো খুব কমন সেন্স। সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে। মানুষের কথা মিনিং এর অনেক লেয়ার থাকে। কেমন? তারপরে আমরা যারা শ্রোতা, আমরা যারা বিশ্লেষণ করছি, আমাদের মনোভাবের প্রশ্ন থাকে। মনে করেন যে আমি সার্জিস আলমকে পছন্দ করি না, তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব। মনে করেন আমি তাকে পছন্দ করি, তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি, দেখেন, যেখানে মান্না ভাই জোর দিলেন, প্রপারলি দিয়েছেন, আপনিও দিলেন, সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে, সংস্কার কমিশনগুলোর কাজ চলছে, ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগোবো, সরকার এই দিকেই যাচ্ছেন।
আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মিন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না, বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক অর্থে ফাঁসিতে ঝোলাবো, তারপরেই নির্বাচনের কথা হবে, এর আগে হবে না। সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না। সার্জিস আলমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি, তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে, নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল, সেটা যদি পুরনো ধারার রাজনৈতিক দলগুলোই হয়, তাহলে কি আর নির্বাচনটা প্রফেসর নিউটন আপনার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরা বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো, অথবা জামাত ইসলামী আসলো, অথবা মান্না ভাইরা আসলো, এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না, এরকম ভাবার কি কারণ আছে? বা বৈষম্য বিরোধীর চেয়ে কম করবেন, এরকম ভাবার কি কারণ আছে? অনুমান করা কঠিন, আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুবই বিপজ্জনক কাজ। কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা, নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি, যেখানে নানান ধরনের ক্লু ছিল, ইঙ্গিত ছিল, ইশারা ছিল যে আচ্ছা, যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না, কিংবা ধরেন যে আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না, নির্বাচন করুক না। এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন। রাইট, আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে আপনার ফর্মুলাতে স্যার যে আপনি ফালায় আগের থেকেই সিদ্ধান্ত নিতেছেন, মানে ওরকম হচ্ছে কিনা? না, আমার কেসটা একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একানা আগ্রহী, যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন। আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট। আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্বপরায়ণ কাঠামো। ওকে, দেখেন, ফলে আমার কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোনো পক্ষপাত নেই, কেমন? কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না। আমাকে অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয়। সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয়, কেস বাই কেস বেছে নিতে হয়। স্থায়ীভাবে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল অমুক ধারা সেটা ভালো, অমুক দল অমুক ধারা খারাপ। হ্যাঁ, সেই দিক থেকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণবিপ্লবের মধ্য দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার কাছে আমার প্রত্যাশা বেশি, তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি। অন্যান্য রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যাশাটা কম। নিউটন ভাই, আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয়, যেটা আমি মান্না ভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা, এটা আমার কেন জানি মনে হয় যে বারবার এই কথা বলে শেখ হাসিনার বিচারের কথা যেটা বলা হইতেছে, অথচ আপনি যদি অন্য পলিটিক্যাল পার্টিগুলিকে দেখেন যে বিএনপি কিন্তু গত 15 বছর 16 বছরে যথেষ্ট পরিমাণে নিপীড়িত নির্যাতিত হয়েছে, জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে, যে এটা তারা মনে করে যে সেইটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রেও আপনি মনে করছেন যে তারা আসলে শেখ হাসিনার শাস্তি বা আওয়ামী লীগের শাস্তিটা কম হতে পারে, মানে এটা কি আসলে খুব যুক্তি দিয়ে বিবেচনা দিয়ে ভাবার? না, আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে, বেশি শাস্তি হতে পারে এই জায়গাটাতে ভাবছি না। আমি ভাবছি কি, দেখেন, যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায়, যখন আমার মূল ঝোঁক চলে যায়, যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র 3 দিনের মাথা থেকে বিএনপি একবার 3 মাস, একবার 6 মাস, একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচনটাকে অনেক বেশি সামনে এনেছে। সেদিন দেখলাম মাহিন সরকারকে নিয়ে ভালো মন্দ আমি বলতে যাব না, কেমন, সার্বিক মূল্যায়ন করছি না, ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই। তা তো না, ঠিক না? উনি একটু স্যাটায়ার করে বলেছেন। কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব, এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায়, তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলো ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম। আচ্ছা প্রফেসর, আমি আপনার কাছে আসছি, কিন্তু আমি প্রশ্নটা করে রাখি
যে আপনার কাছে কি মনে হয় যে একটা মানে যে যে বিষয়গুলো আমাদের চাওয়া থাকে, সংস্কার হোক, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ হোক, নতুন করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হোক, সেইটা কি অরাজনৈতিক সরকারের কাছে বেশি নিরাপদ? মানে আপনি কি বলতে চাইছেন যে প্রফেসর ইউনূস সরকারই এটা খুব ভালোভাবে করতে পারবে? একটা ভালো নির্বাচন দিয়ে আসা একটা রাজনৈতিক দল সেটা করবে না? আমি এটা একটু আপনার কাছে একটু জানতে চাই, আমি এটা মান্না ভাইয়ের কাছেও জানতে চাই, কিন্তু মান্না ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, কথা শুনেছেন, সেই প্রেক্ষিতে যদি আপনি একটু বলতে শুরু করতেন যে কেন অরাজনৈতিক সরকারকে মনে হইতেছে যে আমাদের দাবিগুলি মানার জন্য তারা বেশি করে মানে বেশি এফেক্টিভ হবে বা বেশি ভালো করে এটা পারবে? মানে কমনলি একটা জিনিস দেখেছেন তো, আমাদের দেশের লোক মার্শাল্লাহ খুব পছন্দ করে, মার্শাল হলে খুব খুশি হয়, অতীতে দেখেছে আইয়ুব খানের মার্শাল্লাহ সমর্থন করেছে, জিয়া রহমান, এরশাদ ইত্যাদি ইত্যাদি সমর্থন করেছে। কেন? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশের পলিটিক্সের মধ্যে দুর্বৃত্তায়নের মাত্রা তো বেশি, ফলে মানুষ রাজনীতিকে উপায়ন্তরহীন অবস্থায় সমর্থন করে, ভোট দেয়, কিন্তু যখন শাহাবুদ্দিন সাহেবের মধ্যে একটা লোক প্রেসিডেন্ট হয় তখন বলবে ওইটাই ভালো, কারণ ওর তো কোনো স্বার্থ নাই, সে তো আরেকবার ইলেকশন করছে না। আজকেও ধরেন যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছে তখন মানুষ মনে করছে ওর তো কোনো স্বার্থ নাই, সে তো সামনে ভোট করবে না, সে তো আরেকবার প্রধানমন্ত্রী হতে চায় না, এবং দ্যাট ইজ এ ফ্যাক্ট। ডক্টর ইউনূস যেটা চান তা মনে হচ্ছে না, তার আচরণে উচ্চারণে, ফলে তার প্রতি তার বিশ্বাস আস্থা বেশি থাকবে, এটা স্বাভাবিক। আর একটা হচ্ছে যে শুরুটা যেরকম করেছে, এত বড় একটা জালিম সরকার উৎখাতের পরে যিনি আসছেন এবং তার আবার এত আন্তর্জাতিকভাবে এত খ্যাতি সুনাম ইত্যাদি, আর চুরি বাটপারি ডাকাতি লুটপাট এগুলো তো নাই, করেননি তিনি, এখনো করছেন না, কখনো করবেন না। সেই হিসেবে তিনি রাজনীতিবিদদের চাইতে কিছু বেশি পয়েন্ট পান, এটা হলো রিয়ালিটি। এইটাই সঠিক কি বেঠিক এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কারণ আলটিমেটলি তো রাজনীতি সমাজের নিয়ন্ত্রণ। যিনি রাজনীতি জানেন না তিনি সমাজকে নিয়ন্ত্রণ করবেন, গঠন করতে পারবেন, রাষ্ট্রকে অন্য জায়গায় নিতে পারবেন কি পারবেন না, সেটা আর এক বিতর্ক, আমি সেটা করছি না, কিন্তু মানুষের চিন্তার এই প্যাটার্নটা এরকম আছে না। মানে ভাই আমি শুধু প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি বলতেছেন যে প্রফেসর ইউনূস যেহেতু আরেকবার প্রধানমন্ত্রী হইতে চান না, সেহেতু তার পক্ষে অন্য কিছু করা কঠিন, যেটা সাধারণভাবে নির্বাচিত হয়ে আসে যারা করতো আর কি, যাদের আরেকবার প্রধানমন্ত্রী হইতে হবে, দলের কাছে রাজনীতি করতে হবে। কিন্তু আমার কাছে মনে তো হয় যে শুধু প্রধানমন্ত্রী হওয়াটা তো না, প্রফেসর ইউনূসের তো অন্য স্বপ্ন, অন্য উদ্দেশ্য, চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হয়ে বসে থাকার একটা ইচ্ছাও থাকতে পারে লম্বা দিনের। মনে করছে না মানুষ এটা, আচ্ছা মানুষ এটা মনে করছে না, কারণ উনি তো ইলেকশনে দাঁড়াবেন না বলে দিয়েছে, উনি তো পার্টি করছেন না, নতুন যে পার্টি হয়েছে সেই পার্টির উনি কিছু নন, তাহলে ওনার সে উদ্দেশ্য নেই। বাকি অ্যাডভাইজার যারা যারা আছেন, অনেকের নাম বলতে পারি আমি, এই ৩-৪ জন ছাত্র বা শিক্ষার্থী এদেরকে বাদ দিলে, তারাও কোনো সময় এরকম আগ্রহ দেখাননি যে তারা আরেকবার নির্বাচন করবে বা আরেকবার শাসন করার চেষ্টা করবেন। বরঞ্চ তাদের সম্পর্কে বেরিয়েছে, তারা গিয়ে প্রধান উপদেষ্টাকে বলেছেন, স্যার কোথায় নিয়ে আসলেন, আগে আমরা ব্যক্তিগতভাবে যাই করতাম, অন্তত যে টাকা কামাই করতাম, অ্যাডভাইজার হিসেবে আপনি যে বেতন দেন তার থেকে অনেক বেশি সেটা। অতএব তারা কমফোর্টেবল, এটা বোঝাতে চেয়েছে। মানুষ কিন্তু ওদেরটা বিশ্বাস করছে যে হ্যাঁ, ওরা যাই করুক না কেন ক্ষমতা নিয়ে লড়ালড়ি করবে না। কিন্তু রাজনীতিবিদ সম্পর্কে সে মনে করে ও আওয়ামী লীগ করে, তাহলে তো নিশ্চয়ই সে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, ও বিএনপি করে তাহলে তো আরেকবার ক্ষমতায় নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে, দরকার লাগলে আমাদেরকে ভুল বোঝাবে, এইরকম ধারণা প্রতিষ্ঠিত, সেইটাই আছে। এবং এই কারণে আমি বলছি, ধরেন আমি যে প্রশ্নটা করেছিলেন না, ওটার মধ্যে একটু যাই, যদি এটাতে আবার কথা হয়ে থাকে। কেন আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে ভালো না খারাপ, সেই ব্যাপারে 55% মানুষ মনে করছে না আগের চেয়ে ভালো। এটা কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি করলে হয়তো এটা ঠিকও হতে পারে, কারণ যে 2-1টা নিউজ আসছে, যাই আসছে খুবই ফোকাসড হইতে আসছে। আর আগে তো পাতা খুললেই এগুলো ছিল, একদম সয়লাভ ছিল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টা, সেই তুলনায় 55-45 মেবি জাস্টিফাইড। আর একটা বিষয় হচ্ছে, তখনকার যে সমস্ত দুর্নীতি, অন্যায়, লুটপাট বা চুরি ডাকাতি হাইজ্যাক এগুলো হতো, অনেকেই মনে করতো যে পলিটিক্যাল পার্টিগুলোর সাপোর্টেই এগুলো হয়, নেতাদের সাপোর্টে এগুলো হয়। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা এই ব্যাপারে কোন রকম সাপোর্ট দেন করে তারা মনে করে না, পরে এক ধরনের ইমিউনিটি তারা তো পেয়েই যাচ্ছেন।